8ই জুলাই রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে এবং সে সময় রাহু বৃশ্চিক নবাংশে ছিল। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক ভালো না, শত্রুতা। এবার সেপ্টেম্বরের এই 9 তারিখ রাহু নবাংশ পরিবর্তন করলো। নবাংশ রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিকে পরিবর্তন করে এবার প্রবেশ করলো হচ্ছে তুলা নবাংশে, এবং তুলা নবাংশে 16ই মার্চ 2025 পর্যন্ত অবস্থান করবে। আজকের এই আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তবে আলোচনাটি শুরু করার আগেই আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং যারা নতুন দর্শক আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। রাহুর এই অবস্থান আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তুলা নবাংশে রাহুর প্রবেশ বলতে গেলে রাহুর ক্ষেত্রে একটা ভালো পজিশন। জন্মকুষ্ঠি যখন অধ্যয়ন করা হয় তখন নবাংশ কুষ্ঠিও দেখতে হয়, কারণ জন্মকুষ্ঠির লগ্ন চার্টে যদি গ্রহের অবস্থান খুব খারাপ পজিশন থাকে আর ওই গ্রহেই যদি নবাংশ চার্টে খুব ভালো অবস্থায় থাকে তাহলে জন্মকুষ্ঠির রেজাল্ট কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়ে যায়। তাই রাহুর এই নবাংশ কুণ্ডলিতে মিত্র রাশিতে অবস্থান যথেষ্ট ভালো ফল রাহু দিবে, এবং কোন কোন ক্ষেত্রে রাহু ভালো ফল দিবে এবং তার সাথে কোন কোন দিকে আবার সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকে কর্কট রাশি সম্পর্কে আলোচনা করব। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। রাহু যখন প্রবেশ করেছিল এই নক্ষত্রে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জুলাই মাসের 8 তারিখ, সেই সময় অনেক আলোচনা করেছি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এই নবাংশ পরিবর্তন এই রাহুর হচ্ছে এই তুলা নবাংশে প্রবেশ, এবং নক্ষত্র থাকছে সেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রই। উত্তরা ভাদ্রপদ শনিদেবের নক্ষত্র। এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা সমাজে খুব প্রসিদ্ধি লাভ করে। এরা ডিসিশনের ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকে এবং জীবনটাকে একটা হিসাবের মধ্যে নিয়ে আসে। এরা লাইফটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলতে ভালোবাসে। এদের কথার দাম খুব ভালো থাকে এবং সম্পর্ক কিভাবে নিবাত হয় সেটা এরা খুব ভালো করে জানে। আবার শত্রুতাও যদি কারোর সাথে করে তো সেই শত্রুতাও কিভাবে নিবাতে হবে সেটাও এরা খুব ভালো করে জানে। এরা সোশ্যাল কাজে যথেষ্ট এগিয়ে থাকে এবং সমাজে যদি কোনো অপ্রিয় ঘটনা ঘটে তার বিরুদ্ধেও কিন্তু আবার প্রতিরোধ করে। হিসাবের দিক থেকে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব নিপুণ হয়। এরা জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে আসে। এরা এতটাই নিপুণ হয় যে এরা এক এক টাকার হিসাবও রাখে। এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো হয় এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য জিনিসটা এরা বজিয়ে রাখে। এরা সমাজের এতটাই প্রসিদ্ধি লাভ করে যে মৃত্যুর পরেও এরা সমাজ এদেরকে মনে রাখে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জন্মানো জাতিকা এরা খুব সৌভাগ্যশালী হয়। এদের মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে। এরা যেই ঘরে যায় সেই ঘরের উন্নতি অবশ্যম্ভাবী। বর্তমানে রাহু কর্কট রাশির ক্ষেত্রে নবম ঘর মীন রাশিতে অবস্থান করছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নবম ঘর। তো নবম ঘর হচ্ছে কি আমাদের ধর্মের ঘর, আমাদের ঈশ্বরের ঘর। নবম ঘর থেকে দূরযাত্রা বোঝায়, উচ্চ শিক্ষা জিনিসটাকে বোঝায়। আবার তুলা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘর, সুখের ঘরের অধিপতি, এবং একাদশ ঘর লাভের ঘরের অধিপতি। আর এই শুক্র আবার এই 18ই সেপ্টেম্বর কর্কট রাশির ক্ষেত্রে মালব্য রাজযোগ তৈরি করছে। মালব্য পঞ্চম মহাপুরুষ নামক রাজযোগ তৈরি করছে এবং অক্টোবরের 13 তারিখ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে, নিজের রাশি তুলা রাশিতেই। এই সময়কালে রাহু বিশেষভাবে প্রভাবিত করবে শুক্রদেবকে, এবং বিভিন্ন রকম সহায়তাও পাওয়া যাবে এই সময়, বিশেষ করে কোনো নারী জাতির কাছ থেকে। সেটা আপনার কর্মক্ষেত্রে আপনার মহিলা বসও হতে পারে, কিংবা বাড়িতে মায়ের কাছ থেকেও হতে পারে, কিংবা আপনার নিয়ারেস্ট আত্মীয় স্বজন কোনো মহিলার কাছ থেকেও এই সময় বিশেষ সহায়তা লাভ করবে কর্কট রাশি। চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর। কালপুরুষ চক্রে এটা কর্কট রাশি। তবে কর্কট রাশির ক্ষেত্রে এই চতুর্থ ঘর হচ্ছে শুক্রদেবের রাশি তুলা রাশি। আর তুলা রাশির অধিপতি শুক্র কি ঐশ্বর্য গ্ল্যামারের কারক, ধনসম্পত্তির কারক, সুখের কারক। আর চতুর্থ ঘরটা হচ্ছে আমাদের সমাজ পরিবেশ, আমাদের পরিবেশ। তাই এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আবার চতুর্থ ঘর হচ্ছে আমাদের জায়গা জমি ভূ সম্পত্তি, অর্থাৎ এই সময়কালে যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজে কোনো যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। যারা ডিজাইন টাইলস ডিজাইন পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে।
রাহুর নবাংশে এই পরিবর্তন, তুলা নবাংশে প্রবেশ, এই কয়েকদিনের মধ্যে আবার তুলা রাশির অধিপতি শুক্রদেব নিজের তুলা রাশিতে প্রবেশ করবে এবং মালব্য নামক রাজযোগ তৈরি করবে কর্কট রাশির ক্ষেত্রে। তাই এর যথেষ্ট ভালো প্রভাব পড়বে। বর্তমানে কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের ঢাইয়া চলছে, তার পরিপ্রেক্ষিতেও যথেষ্ট সুখ লাভ করবে কর্কট রাশি এই সময়। রাহু কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর মীন রাশিতে অবস্থান করছে, কিন্তু নবাংশে বৃশ্চিক নবাংশ থেকে বা তুলা নবাংশে প্রবেশ যথেষ্ট ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে। ভাগ্য যথেষ্ট এই সময় সঙ্গ দেবে, যেটা আগে দিচ্ছিল না। আগে রাহু যথেষ্ট নেগেটিভ প্রভাব মানে দিচ্ছিল এই কর্কট রাশিকে। এবার এই নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসবে এই কর্কট রাশি, এবং তার সাথে শনিকেও বিশেষ প্রভাবিত করবে। কারণ কর্কট রাশির ক্ষেত্রে রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে নবম ঘরে অবস্থান করছে, আর নবাংশ হয়ে গেছে বৃশ্চিক নবাংশ থেকে তুলা নবাংশ, অর্থাৎ শনিকেও কিন্তু এ সময় বিশেষ প্রভাবিত করবে। আর শনির যে দুষ্প্রভাব কিছুটা হলেও কিন্তু কম হবে। আবার শনিদেব কর্কট রাশির ক্ষেত্রে এই ভাগ্যের ঘর নবম ঘর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘর লাভের ঘরের অধিপতি, অর্থাৎ এই সময়কালে চতুর্থ ঘরে যে মালব্য রাজযোগ তৈরি হচ্ছে, এই রাজযোগের প্রভাবে ভাগ্যের ঘরে রাহুর বসার দরুন কর্কট রাশি ভাগ্যে যথেষ্ট সঙ্গ পাবে, না হওয়া কাজ হাসিল হবে এই সময়। শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক। শুক্র থেকেই কিন্তু সমস্ত রকম গ্ল্যামার জগৎটি দেখা হয়, অর্থাৎ এই সময়কালে যারা কসমেটিকের ব্যবসায় জড়িত, যারা গার্মেন্টের কাজে জড়িত, যারা মডেলিং জুয়েলারির কাজে যুক্ত, যারা বিভিন্ন রকম কলাক্ষেত্র যেমন সঙ্গীত চিত্র নৃত্য, এই সমস্ত জিনিস কিন্তু শুক্র থেকেই দেখি। প্রতিভা জিনিস আমরা শুক্র থেকেই দেখি, অর্থাৎ এই সময় এন্টারটেনমেন্ট, যে কোনো সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ, মিডিয়া বিভাগ, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সফলতা পাবে এই সময়, এবং আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে এই সময় যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতেই রাহু অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে আবার বৃষ রাশিতে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘর। যার জন্য এই সময়কাল রাহুর এই নবাংশ পরিবর্তন অনেক জিনিস ভালো ঘটবে কর্কট রাশির ক্ষেত্রে। এই সময়কালে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে বহু আসবে, এবং তাদের সাথে ভালো সম্পর্কও তৈরি হবে, এবং প্রয়োজনে তাদের কাছ থেকে সহায়তাও লাভ করবে। গুরুর রাশিতে অবস্থানগত রাহু এরকম কিন্তু পরিবেশ তৈরি করবে কর্কট রাশির ক্ষেত্রে। রাহুর এই অবস্থানের ফলে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন, এই রকম বিদেশি সম্পর্কিত কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট লাভ হবে এই সময়। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিংবা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কারণ নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটা বুঝাই, আর নবম ঘরে অবস্থান করছে রাহু তুলা নবাংশে আবার, যার জন্য বিদেশজনিত কাজটা খুব ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে। এ সময় যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে তাদের যাত্রা হবে। নবম ঘর হচ্ছে দূরযাত্রার ঘর, আর এই ঘরে রাহুর অবস্থান এই সময়কালে কর্মক্ষেত্রে অবশ্যই বিদেশ যাত্রা করাবে রাহু কর্কট রাশিকে। এই সময়কালে একাধিক যোগ তৈরি হচ্ছে রাহুর এই অবস্থানের ফলে, কারণ রাহু নবম ঘরে অবস্থান করছে তুলা নবাংশে মীন রাশিতে, এবং শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, আর শনিদেব অবস্থান করছে রাশির অষ্টম ঘর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর অক্টোবরের 3 তারিখ পর্যন্তই অবস্থান, তারপরে অক্টোবরের 3 তারিখের পর শনিদেব আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে রাহুর নক্ষত্রে। আর কর্কট রাশির ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি। সপ্তম ঘরের অধিপতি মানে সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুর ঘর, রোজগারের ইনকাম এই ঘর থেকে দেখা হয়। অর্থাৎ এই সময়কালে রাহু আর শনির যে নক্ষত্র একটা পরিবর্তন হবে, রাহু শনির নক্ষত্রে থাকবে আর শনি রাহুর নক্ষত্রে থাকবে, যার জন্য ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কারণ রাহু তুলা নবাংশে রয়েছে, এবং তুলা রাশির অধিপতি শুক্রদেব সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি, আর এই লাভের ঘরের অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি। তো এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট বাড়বে, এই সময়কালে আয় ইনকামও যথেষ্ট বাড়বে। তবে নিজের জীবনসঙ্গীর উপর যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে, কারণ শনি সপ্তমপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করবে রাহুর নক্ষত্রে। অতএব নিজের জীবনসঙ্গীর জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবার কর্মক্ষেত্রে সংঘর্ষ জিনিসটা ভুললেও চলবে না, কারণ এই সময় শনি যথেষ্ট শক্তিশালী অবস্থায় থাকবে। শনিদেবের ঢাইয়া চলছে কর্কট রাশির ক্ষেত্রে, যার জন্য কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে। কিন্তু একটা ভালো জিনিস কি হচ্ছে যে একটা ফ্যামিলিতে একটা সংসারে যে একটা নেগেটিভ প্রভাবগুলো ছিল, যে কাজগুলোতে একটুতেই
মানে অশান্তি গণ্ডগোল যে পরিবেশগুলো তৈরি হয়েছিল এইগুলো কিন্তু যথেষ্ট কমে যাবে এ সময়। কারণ রাহু সাপোর্ট করছিল শনিকে, শনিরও বলে বৃদ্ধি করছিল। এবার শনির নক্ষত্রে থাকছে, কিন্তু নবাংশটা তো চেঞ্জ হয়ে গেছে। আর নবাংশের অধিপতি শুক্র, কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি আর লাভের ঘরের অধিপতি, তাহলে সুখ বৃদ্ধি যথেষ্ট হবে এই সময়। রাহুকে বলা হয় শনিবদ রাহু, অর্থাৎ শনির সমান ফল দেয়। এবার হয়তো অনেকে মনে করতে পারে যে দুটি পাপ গ্রহ একই মানে নক্ষত্র পরিবর্তন করছে, রাহু শনির নক্ষত্রে, শনি রাহুর নক্ষত্রে, অর্থাৎ এদের মধ্যে একটা তো নেগেটিভ প্রভাব থাকবে। রাহুর সাথে শনির সম্পর্কে তৈরি হয় পাশবিক দোষ, কিন্তু সেটা বিশেষত দেখতে হবে যে কোন নক্ষত্রে তৈরি হচ্ছে, কোন রাশিতে তৈরি হচ্ছে, কত ডিগ্রিতে রয়েছে। তবে যে অবস্থানটা এখন বর্তমানে তৈরি হচ্ছে শনি আর রাহুর মধ্যে, এই অবস্থানটা সম্পূর্ণ আলাদা। তবে নেগেটিভ প্রভাব অবশ্যই থাকবে, সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে। এই সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে শনির মানে এই রাহুর এই তুলা নবাংশে অবস্থানের জন্য। এই সময়কালে যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, লোহার ব্যবসা, কলকারখানার কাজে যারা যুক্ত রয়েছেন, চামড়ার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কয়লার কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য মানে খুবই ভালো। আবার যারা লেবারদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন, যারা লেবার কন্ট্যাক্ট করে বড় বড় বিল্ডিং, বড় বড় কাজে লেবারদেরকে কাজে লাগাচ্ছেন, এই রকম কমিশনে যারা কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়। এই সময়কালে আবার কর্কট রাশিকে বিশেষ কিছু কিছু দিকে সাবধানে থাকতে হবে। সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। কর্মক্ষেত্রে যার যেটা প্রাপ্য সেই প্রাপ্যই দিতে হবে। কর্মক্ষেত্রে কোনো নারীকে কোনোভাবে অপমান করা যাবে না বা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। নারী জাতিকে বিশেষ সম্মান দিতে হবে। যারা রাস্তাঘাট প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের সাথে কোনো রকমভাবে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এই সময়, না তো এর প্রভাব কিন্তু আলাদা হবে। এবং বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, তাই শনিবার করে কোনো রকমভাবে চামড়ার জিনিস, সরিষার তেল, লোহার বস্তু বাড়িতে ক্রয় করে নিয়ে আসা যাবে না, এতে নেগেটিভ প্রভাবগুলো হবে। এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে? কর্কট রাশি প্রত্যেক দিন এই সময় হনুমান চল্লিশা পাঠ করবে, বজরং বাণ পাঠ করবে। হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে বলবো প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং রাস্তাঘাট যারা পরিষ্কার করে তাদের কিছু না কিছু গিফট এই সময় করবেন। তবে মনে রাখবেন, এটা আমি গোচরের ফলাফল বলছি, রাহুর নবাংশ পরিবর্তনের ফল বলছি। এখন কার জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান কি রয়েছে সেটা তো না দেখে বলা সম্ভব না। এটা আমি গোচরের ফল বলছি এবং এর থেকে কর্কট রাশি একটা আইডিয়া পাবে আগামীতে কিভাবে চলতে হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।